শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে আমরা শোনাব আপনাদের লেখা শাওন রাতে যদি বিষয়ক চিঠি। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন। আপনাদের চেনা পরিচিত জন বন্ধু বান্ধবদের মধ্যে পৌঁছে দিন আপনাদেরই লেখা। লাইক তো করবেনই এবং কমেন্টস করে জানান শাওন রাতের কেমন লাগছে পত্রালি শুনতে। শুরু করব লাইভ পত্রালির 146তম পর্ব, বিষয় শাওন রাতে যদি। প্রথম চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালি, ভূপৃষ্ঠ থেকে 3500 ফুট উচ্চতায় অবস্থিত এক গ্রাম, নাম তার জাটিঙ্গা। অন্তহীন সৌন্দর্য আর নীল অর্কিডের দেশ হাফলং। তেজপাতা, আনারস আর কমলা লেবুর বিস্তীর্ণ ক্ষেত। শোনা যায় প্রায় শতাধিক বছর আগে নাগা উপজাতির কিছু মানুষ জাটিঙ্গা এলাকায় কোনো এক কাজ উপলক্ষে হাজির হয়েছিল। এখানে তারা বেশ কিছুকাল পশুপালন ও চাষাবাদ করে। বন্য পশুর আক্রমণ মোকাবিলা করার জন্য ওরা আগুন জ্বালিয়ে রাত কাটাতো। এই সময় এই উপজাতির মানুষজন এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হয়। মেঘলা আকাশ, ঘন কুয়াশা, লক্ষ লক্ষ ক্ষুদ্র বৃষ্টির কণা, সঙ্গে দক্ষিণ থেকে উত্তরে বয়ে যাওয়া বাতাস। হঠাৎ কোথা থেকে অনেক অনেক পাখি এসে ওদের জ্বালানো আগুনের ওপর ঝাঁপ দিয়ে পড়তে লাগলো। নাগারা ভাবল এটা নিশ্চিত কোনো ভৌতিক কাণ্ড। পরদিনই ওরা ভয় পেয়ে ওই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায়। পাখি বিশেষজ্ঞদের অনুমান, আগস্ট থেকে নভেম্বর মাস, অমাবস্যার রাত, টিপটিপে বৃষ্টি আর বাতাসের এলোমেলো প্রবাহ, এগুলোর সমন্বয়ে ঘটলেই আলোর উৎস সন্ধানে উড়ে যাওয়া পাখিদের অভ্যেস। লক্ষ লক্ষ পাখি দমকা হাওয়ার মতো আকাশ ছাপিয়ে ধেয়ে এসে ঝাঁপ দিয়ে পড়ে আগুনে। আরও অনুমান, জটিল আবহাওয়ার কারণে ওই অঞ্চলে ভূচৌম্বকত্ব ও আলো একসঙ্গে মিলেমিশে পাখিদের ওপর এক মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে মানসিকভাবে উদ্ভ্রান্ত পাখিরা অস্বাভাবিকভাবে আলোর উৎসের দিকে উড়ে চলে। তারপর এই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে থাকে। শাওন রাতে চলে আসুন জাটিঙ্গা। আগস্ট থেকে নভেম্বর মাস, যে কোনো অমাবস্যার রাতে। ভাগ্য সুপ্রসন্ন হলে আজও হয়তো সেই অপার্থিব দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন। লিখছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। সত্যি যাওয়ার ইচ্ছে রইল। শ্রোতা বন্ধুরা, যারা যারা যেতে চান প্রবীর বাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। তার ফোন নাম্বার এবং ঠিকানা কিন্তু আমাদের পত্র সংকলনে আছে। তবে অবশ্যই পাখি মৃত্যু দেখতে কিন্তু নয়, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। কেমন? খুব সুন্দর লিখেছেন। আমার মনে পড়ছে এই এই সম্পর্কে বা এই বিষয়ে বোধহয় ঠাকুরদার ঝুলির গল্পও প্রবীর কাকু লিখেছিলেন একবার। ভালো থাকবেন। এবারের চিঠি পাঠিয়েছেন খুকু ভূঁইয়া, গ্রাম ও ডাকঘর ভেমুয়া, থানা সবং, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721155 থেকে। প্রিয় পত্রালি, তোমার এই পক্ষের বিষয়টা শুনে মনের ভেতর মরে যাওয়া ময়ূরগুলো যেন ডানা ঝাপটাতে লাগলো হঠাৎ। যেন খুব ইচ্ছে করলো তোমাকে চিঠি লিখি। এই ব্যস্ত সময়ে কতদিন চিঠি লেখা হয়নি কাউকে, কতদিন চোখের জল দু আঙুলে ধরে বলা হয়নি দেখো শ্রাবণ এসেছে নয়নে। অনেকদিন পর আজ খুব ইচ্ছে করলো
অনেক দিনের খরা পড়িয়ে মেঘ জমায় চোখে। যেমন করে মা জমিয়ে রাখে দুঃখ, ক্ষত, অভাব, বেদনা। কারো ওপর অভিযোগ নেই, নালিশ নেই, নীরবে অশ্রু নদী বয়ে চলে ছিড়ছিড়। আসলে এই অশ্রু নারীর সম্পদ, ভূষণ। চোখ জুড়ে এর বহতা আছে বলেই শাওন রাত এত সুন্দর, এমন সরস সৃজনশীলতায় ভরপুর। দুঃখকে সবুজ করে রেখেছে বোধ হয় বলেই বৃষ্টি এত ভালো লাগে। মেঘের গর্জনে গর্জনে নেচে ওঠে জীবনের যত না পাওয়ার শোক। ভেজা মাটির মতো হৃদয় শুয়ে থাকে শস্য ফসলের পাশাপাশি। তোমাকে খুব বলতে ইচ্ছে করছে, হ্যাঁ গো পত্রালি, শ্রাবণের রাতগুলো এলে বুকের ভেতর বাঁশি বাজায় কেউ, কদম ফুলের গন্ধে ভেসে যায় চারিদিক, ভেজা বাতাস বয়ে আনে কৃষ্ণ গন্ধ আবেগ। মনে হয় রাই হয়ে যায়, ছলাৎ ছলাৎ বাজুক বুকের পাড়ে শাওন সানাই। নমস্কার জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন খোকো ভূঁইয়া, গ্রাম ও ডাকঘর ভেমুয়া, থানা সবং, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721155 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালি, এবারের বিষয় শাওন ও রাতে যদি। কথায় আছে, শ্রাবণ মাস রূপবতী বর্ষার মাস। এই সময় বৃষ্টি অপরূপ ধারায় পৃথিবীতে নেমে আসে, শস্য শ্যামলা করে তোলে। বৃষ্টির ধারাতে স্নাত হতে হতে মন উতলা হয়ে যায়। এই শ্রাবণ মাসে গ্রাম বাংলার অরন্ধন উৎসব বা রান্না পালন করা হয়। এমনই বর্ষা ছিল সেদিন। মা কাকিমারা ভাত, ভাজা, ওলের বড়া, চালতার চাটনি, মাছ ইত্যাদি বহু উপাদেয় খাবার রান্না করে ক্লান্ত হয়ে ঘুমোতে গেছেন। ঠান্ডা বাতাসে সকলেই ঘুমিয়ে পড়েছেন। পরের দিন সকলে আয়েশ করে পান্তা ভাত খাবেন। এপাশে মাঝরাতে অযাচিত আগন্তুক ঘরে ঢুকে পড়ে। রান্নাঘরে উপাদেয় খাবার পেয়ে তারা প্রফুল্ল মনে ভাত, তরকারি, চাটনি, মাছের কালিয়া ইত্যাদি খাবার খেয়ে যেতে চায়। হঠাৎই আমার এক সম্পর্কিত দাদা চুপি চুপি আমাকে ঘুম থেকে তোলে, তারপর চোরদের সামনে উপস্থিত হয়। চোরেরা বেশ ভয় পেয়ে যায়। ওরা বলে বৃষ্টির জন্য কাজে যেতে পারে নাই, তাই এসব করতে বেরিয়েছে। দাদা বলল, তোরা তো খেয়েছিস, বাড়ির লোকেরা খাবে না? অনেক খাবার আছে, এক একটা পাত্রে খাবার তুলে নিয়ে যা, বাড়ির লোকেরা খাবে। তখন তাদের খুব আনন্দ হচ্ছিল। বেশ বড় বড় ডেকচিতে বিভিন্ন খাবার নিয়ে যাবার সময় আমাদের দুজনের হাতে দুখানা মাছের মাথা ভাজা দিয়ে বলল, চললাম। আমরা মাছ ভাজা খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। অভুক্ত লোকগুলোকে খাইয়ে বেশ আনন্দ হয়েছিল। পরের দিন সকলে জানলো চোর এসে ভাত খেয়ে গেছে। বহু আমন্ত্রিত ছিল, বাড়িতে উনান জ্বালাতে নাই, তাই বনভোজনের মতো এক চালায় রান্না করে সকলকে খাওয়ানো হলো। শ্রাবণ মাসে যেন শীতের বনভোজন হয়েছিল। বেশ আনন্দ সহকারে খাওয়া দাওয়া হয়েছিল। চোরেরা যে আনন্দ দিতে পারে সেটা স্বপ্নের অতীত ছিল। ভারী সুন্দর একটি চিঠি আমাদের উপহার দিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। স্মৃতি স্মরণিকা পত্রালি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তেজস্বী রবিরশ্মির দাপটে গৃহবন্দী ঋতুরানী বর্ষা, পুঞ্জীভূত ক্রোধ ক্ষোভের অমানিসায় ভারাক্রান্ত অভিমানী মন। দীর্ঘ প্রতীক্ষান্তে মিলনের আনন্দাশ্রু ঝরে পড়ে মাটির বুকে, ভীত সন্ত্রস্ত পায়ে উঁকি দিয়ে যায় মেঘবালিকা। রিমঝিম বৃষ্টি পড়ে, মন দুনিয়ায় তুফান ওঠে। দীর্ঘ অদর্শনে তৃষ্ণার্ত দুটি ভালোবাসার হৃদয় পাড়ি দেয় রূপকথার দেশে। জলহীন প্রকৃতি হয় ক্লান্ত, রিক্ত, ধূলি ধূসরিত,
শাওনের বরিশ ধারার শান্তির বাড়ি সিঞ্চনে ফুলে ফলে কিশলয়ে মনোমোহিনী রূপে সেজে ওঠে বর্ষারানী। যদির ভরসায় থাকে অনেক শান্তি, সান্ত্বনা, কিন্তু বাস্তব বড় রুক্ষ। বেলা শেষে আত্মসমীক্ষায় নিমগ্ন মন খুঁজে বেড়ায় কে আপন কে পর। উত্তরে ভেসে আসে নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। মন খারাপ করা বিকেল মানেই মেঘলা আকাশ। চিন্তার ডানায় ভর করে মন হারিয়ে যায় সুদূর অতীতে। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, টুপটাপ বৃষ্টিতে স্নান সেরে ভেজা ভেজা গন্ধে হাজির হয় স্নিগ্ধ সকাল। বাড়িতে আজ খিচুড়ি, গোবিন্দভোগ চালের গন্ধে উঁকি দিয়ে যায় ছোটবেলা। ছুটির আনন্দে মন নেচে ওঠে মেঘের রিমঝিম ছন্দে। বর্ষায় বাঙালি চপ মুড়ি খাবে না, হতেই পারে না। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তথাকথিত মানুষজন খোশ মেজাজে আগত বর্ষাকে আমন্ত্রণে ব্যস্ত, বা বহুতল বাড়ির ব্যালকনির বাইরে দাঁড়িয়ে রিমঝিম বৃষ্টির সাথে তৃষ্ণার্ত মাটির কর্দমাক্ত আলিঙ্গনের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করেন। রাস্তার ধারে নীল প্লাস্টিকের নিচে থাকা শিশুটি রক্ষা পায় না বর্ষার কবল থেকে। দুঃখিনী মায়ের জীর্ণ বস্ত্রের আস্তরণ হয় রক্ষা কবচ। বাচ্চাটি তার প্রিয় সারমেয়টিকে কোলে আগলে রাখে। নিজের অজান্তেই শিশুটি শেখায় কত কিছু। বিদ্যুৎ রশ্মির শানিত অস্ত্রাঘাতে ধরিত্রীর লণ্ডভণ্ড করা বিধ্বংসী তাণ্ডব লীলায় আতঙ্কিত বৃদ্ধাশ্রমবাসী তথাকথিত মা শাওন রাতে নীরবে একাকী অশ্রুমোচন করেন প্রিয়জনের দুশ্চিন্তায়। লিখছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া। সূচক 711103 থেকে। ভাবনার বিচিত্র বিভিন্ন দিক দেখিয়েছ দিদি, কিন্তু একটা জায়গায় কিন্তু চোখ আটকে গেল, সেটা হচ্ছে এই বর্ষায় খিচুড়ি। তা শ্রোতা বন্ধু বা পত্রবন্ধুরা যাবো নাকি মীনাক্ষীদের বাড়িতে? দিদি কি বলছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। খিচুড়ি খেতে গোবিন্দভোগ চালের। এবারের চিঠি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া। সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, দীর্ঘ অদর্শনের পর অবশেষে আমাদের কাতর আহ্বানে চোখের সামনে আবির্ভাব হলো ঘন মেঘের। প্রিয় বা পিয়ার অদর্শনে মন যেমন বিরহ কাতর হয়ে ওঠে, ঠিক তেমনি বর্ষার অদর্শন হেতু মন চঞ্চল হয়ে উঠেছিল। জানালার বাইরে মেঘের ঘন ঘটা আর বিদ্যুতের ঝলকানি, বজ্রনিনাদ মনে যেন স্বস্তি এনে দিল। বৃষ্টি এলো ঝমঝমিয়ে। ততক্ষণে আমার মন পাড়ি দিয়েছে সেই সময়, সেই যে সেদেশে কবি কালিদাসের মেঘদূত কাব্যের যক্ষ কুবেরের নির্দেশে নির্বাসিত থাকার সময় তার যুবতী স্ত্রীর অদর্শনে বিরহ কাতর হয়ে ওঠে একাকিত্ব ও হতাশায়। মেঘ সঞ্চার যক্ষের মনে চেতনা ও আশা যোগায়। স্ত্রীর প্রতি তার ভালোবাসা ও আকাঙ্ক্ষার বার্তা প্রেরণ করার জন্য মেঘের কাছে গিয়ে প্রার্থনা করেন। তেমন যদি হতো, যদি সম্ভব হতো দূর দেশের অবস্থানকারিণী প্রিয়ার কাছে মেঘের মাধ্যমে নিজের বার্তা পাঠানো এবং তার খবরাখবর সংগ্রহ করা, তবে কত ভালো হতো। কিন্তু সে যা হোক, আবার ফিরে আসি বাস্তবের মাটিতে। এমনই মায়াচ্ছন্ন হয়ে পড়ি মেঘ বৃষ্টির মরশুমে। মনে পড়ে যায় কাজী নজরুল ইসলাম রচিত স্বনামধন্য গায়ক মান্নাদের কণ্ঠে বিখ্যাত গান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে।
শাওন রাতে যদি। গানের সঙ্গে নিজের অস্তিত্ব, প্রেম, ভালোবাসা সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আলাদা করতে পারি না নিজেকে। বন্ধু পত্রালি সেই অবিনশ্বর প্রেমই তো আমাদের সারা রাত জাগিয়ে রাখে, আবার কখনো শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়, আমাদের বাঁচিয়ে রাখে, অমরত্ব দেয়। চিঠিটি পাঠিয়েছিলেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালি, এইবারের বিষয়ের উপর লিখতে বসে কাজী নজরুলের লেখা মান্নাদের গলায় গাওয়া নজরুল গীতির গানের কলিগুলি। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। গানের কথাগুলি গুনগুনিয়ে ওঠে। ঋতু বৈচিত্র্যে বাংলায় আষাঢ় শ্রাবণ হলো বর্ষাকাল। শ্রাবণ মাসে ঘোর বর্ষা, রাত দিন রিমঝিম বৃষ্টি, অলস সময় কাটতে চায় না। বর্ষা মানেই তেলে ভাজা, বর্ষা মানে স্মৃতিমন্থন। অলস মনে ও সময়ের মাঝে অতীত স্মৃতিগুলি ক্যানভাসের ন্যায় চোখের সামনে ফুটে ওঠে। দামোদরের ধারে ছোটবেলা থেকে বড় হওয়া, বর্ষায় দামোদরের সেই ভয়াল ভয়ঙ্কর রূপ আমি প্রত্যক্ষ করেছি। বর্ষার দামোদরের ভয়ঙ্কর জলের গর্জন সারা রাত শুনতে পাই। মনে হয় হাজার মত্ত হাতি দাপিয়ে বেড়াচ্ছে। জল ছাড়ার সাইরেন বাজলেই ছাতা মাথায় দামোদরের ভয়াল রূপ দেখতে বেরিয়ে পড়ি। মাথার উপরে কালো মেঘের গুরু গুরু গর্জন ধ্বনি শিবের ডমরু বাজানোর সাথে তুলনীয়। এইরকম রাতে আমি ও বন্ধু দেবাশিস বেরিয়ে পড়তাম শ্রাবণের বর্ষায় দামোদরের রূপ দেখতে। নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা পরস্পর মনের কথা বলতাম। বাড়িতে ফিরে একসঙ্গে মাছ ভাজা সহযোগে গরম খিচুড়ি খাওয়া, সারা রাত একসঙ্গে থাকা। আহা, শ্রাবণের বৃষ্টির দিন মনে ফিরে আসে। এতগুলি বছর পেরিয়ে এসে আজ যখন শ্রাবণের বর্ষা রাতে একলা নদের পাড় ধরে হাঁটতে থাকি, তখন মনে আমি একলা নয়, দেবাশিস যেন সঙ্গে হাঁটছে। তখন মনে হয় এ কি বাস্তব না মায়া, যেন অতীত বর্তমানে ফিরে এসেছে। এ কি সম্ভব? শুভেচ্ছা ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33 নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে এবারে চিঠি পাঠিয়েছেন। শ্রাবণ ধারাপত্রালি, সেই কবেকার শাশ্বত ভারতবর্ষের বিদর্ভ, বিদিশা, রামগিরি, বিন্ধ্যাচল, শিপ্রা, তুঙ্গভদ্রা তীরের মহাকবি কালিদাস, জয়দেব গোস্বামী, বিদ্যাপতি চণ্ডীদাস থেকে শুরু করে একালের মধু কবি আর আমাদের পরমাশ্রয় কবিগুরুর হৃদয়ভূমি অপূর্ব সঙ্গীত ধারার প্রসাদে পরিপূর্ণ করতে তুমি আকাশের অনন্ত নীলিমা থেকে নেমে আসো। হে শ্রাবণের নিশীত রাতেরও বাদল ধারা, অন্ধকারের অন্তর্ধনের পরশমণির স্পর্শে তুমি সেকাল থেকে একালকে একসাথে বেঁধে করো স্বপ্নলোকে দিশাহারা। মহাকালের অমোঘ নির্দেশে সময় পাল্টায়, মানুষের মনন ও মানসিকতার পরিবর্তন হয়, কিন্তু শাওন রাতের আবেদন তুমি চিরশাশ্বত, চিরনবীন, চিরন্তন। আকাশের অঙ্গন অলৌকিক দীপাবলির সৌন্দর্যে সাজানো, তোমার বিদ্যুৎ লতার পুষ্পমঞ্জরি, মেঘমন্দ্রের গভীর গম্ভীর নিনাদ, আর এই সবকিছু আবৃত করা তোমার অমৃত মেদুর বাড়িধারার ছেদহীন সঙ্গীত মূর্ছনা কার অন্তরকে না ব্যাকুল করে। একজন সবার মাঝে, সবার সাথে থাকুক বা একলা থাকুক, এমনই শাওন রাতে
সে তার অন্তর্লোকে, কিন্তু একেবারেই নিঃসঙ্গ। এক একজনের কাছে এই রাতের আবেদন এক এক রকম। আমিও একাকী, তুমিও একাকী। গাইতে গাইতে কেউ বা প্রিয়তমের প্রতীক্ষায় নিদ্রাহারা রাত কাটায়, কেউ বা যৌবন তরঙ্গিত স্বপ্ন সাগরে মিলনের ভেলা ভাসায়, কেউ বা গভীরভাবে আকাঙ্ক্ষা করে যারা সমস্ত পার্থিব বন্ধন ছিন্ন করে দেখার বাহিরে চলে গেছে, তারা এই নিভৃতে যদি একবার একবার পাশে এসে বসে। অনেক যে না বলা কথা ছিল, তার কিছুটাও যদি তাদের সাথে বিনিময় করা যায়। কিন্তু হয়, সেই বাসনা শ্রাবণ রাতের ঘন গভীর নিষ্ঠুর অন্ধকারে কোথায় কোথায় যেন পথ হারিয়ে ফেলে। শ্রাবণ ধারার প্রসাদে সবার জীবন পাত্র ভরে উঠুক, এই প্রার্থনা সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত। মেঘের পালক, B33 নারকেলবাগান, গড়িয়া, সূচক 700084 থেকে এই সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। বৃষ্টি স্নাত পত্রালি। এক ঘনঘোর শাওন রাতে আমি অভিসারে যেতে চাই। তিমির রাত্রে বিদীর্ণ করে আরো একবার আঁকড়ে ধরতে চাই আমার আগামী সবুজকে। মাটির 3.5 হাত গভীরে থেকেও জাপটে ধরতে চাই সেই মেঘ বালিকাকে, যে আমার এক আকাশ ভালোবাসা দিয়ে শাড়ির গিট আলগা করে বলেছিল, আমার ভালো যা কিছু আছে সব সব তোমার। আসরের বাড়িধারার নীলাম্বরীর মাঝে বিরোহী যক্ষ সাক্ষী ছিল আমাদের নিশি যাপনের। সোনাঝুরির পাতা বেয়ে নেমে আসা শ্রাবণ বাড়ির টুকটাপ শব্দ ছিল আমাদের ঘুমোঘোরের কাঙ্ক্ষিত মনোহর। আমি বর্ষা ভেজা আধো আধারে ওর শান্তিনিকেতনী ব্লাউজের আভরণ সরিয়ে খোলা পিঠে পাখির পালকে এঁকেছিলাম বিদ্যাপতির সুর। ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। আজও মনোমোহিনী বর্ষা আসে বিপুল তরঙ্গে, কিন্তু এমন বর্ষা রাতের মোহিনী আধারে শুনতে পাই না তার নুপুরের নিক্কণ। বর্ষা মেঘ বর্ষাতে হয়ে আর তিলোত্তমার ছায়া দেয় না আমার তৃষিত হৃদয়ে। এখন শাওন রাতের ঘনঘোর মেঘমল্লারের প্রতি প্রহরে যেন শুনিয়ে যায় সর্বনাশের বাঁশি। বর্ষা রাতের যে অন্তমিল বেবাক করেছিল আমায়, সেই বরিশধারার নিভৃত নিরালায় মোমের নরম আলো ভালোবাসার আলপিনে এখন বিদ্ধ করে আমায়। তবু মনে হয় এমন শ্রাবণী আকাশের সলমা জড়িতে সাজানো মেঘের ছায়ানট তালে অঙ্গ ভিজিয়ে আরো আরো একবার সুখনীর কাটাই তার সাথে। বড্ড নিরুপায় ও বাধ্য হয়ে বর্ষাকে ত্যাগ করেছি আমি। অভিসম্পাত করেছি শাওন রাতে টুপটাপ ঝরে পড়া জলধারাকে। শুধুমাত্র একটা দিন আবারও কাছে পেতে চাই তাকে। বৃষ্টি ভেজা সে সন্ধ্যায় দোহে মিলে হারিয়ে যেতে চাই পলাশের জঙ্গলে। শত শত জোনাকি আর ঝিঁঝি পোকার সাক্ষী থাকবে আমাদের সেই রতি জামিনীর। আরো একবার তোর্ষা নদীর ঢেউ উছলে পড়বে আমাদের নিশি যাপনের অঙ্গে অঙ্গে। আমি অচিন পাখি হয়ে ডানা মেলে ভিজবো নববর্ষার বৃন্দাবনী সারঙের ছন্দে। বিপুল প্রত্যাশায় সুখহীন নিশিদিন পরাধীন হয়েও কাটবে আমাদের বিষণ্ণ কালবেলা অনন্ত সুখের প্রত্যাশায়। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। এর পরে চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। প্রিয় পত্রালি, সে ছিল এক বৃষ্টি ভেজা রাত, ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি শুরু হয়েছিল বিকেল থেকেই, সন্ধ্যার পর নামলো অঝোর ধারায়। কিছুক্ষণের মধ্যেই খামার উঠোন সব একাকার।
এমন সময় হাবল এসে ডাক দিলে, বাঁশঘেরের মোহনায় কই মাগুরের লাইন লেগেছে, যাবি নাকি? একটা টর্চ আর খালুই হাতে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে। মাছ ধরে যখন ফিরলাম তখন রাত 10টা। দোকান বন্ধ করে বাবা তখনও বাড়ি আসেনি। মা বললে, ছাতা আর টর্চটা নিয়ে একটু এগিয়ে যা, দেখ কত দূরে আসছে। হাবল বললে, চল আমিও যাই তোর সঙ্গে। মাঝ রাস্তায় বাবার সঙ্গে দেখা হলো। অন্ধকারে ভিজে ভিজেই আসছে। হাতের ছাতাটা বাড়িয়ে দিলাম। বাবা বললে, ওটার কি হবে, ভিজেই তো গেছি। তোরা এখানে একটু দাঁড়া, আমি রতনের একবার খোঁজ নিয়ে আসি। আমরা বললাম, চলো আমরাও যাই তোমার সঙ্গে। রতন কাকা আমাদের চাষের কাজে সাহায্য করে। ওর ঘরের কাছে গিয়ে দেখি বৃষ্টির তোড়ে ভেঙে পড়েছে ছিটে বেড়ার দেওয়াল, আর তারই মধ্যে গুটিসুটি মেরে বসে আছে ওরা তিনজন, রতন কাকা, ওর বউ আর ছেলে। বাবা বললে, যা আছে গুছিয়ে নিয়ে আমার সঙ্গে আমাদের ঘরে চল, না হলে রাতে দেওয়াল চেপে চাপা পড়ে মরবি সবাই। এক কথায় রাজি হয়ে গেল ওরা। খাওয়া দাওয়া করে ঘুমোতে যেতে রাত 12টা বেজে গেল। তখনও বৃষ্টি থামার কোনো লক্ষণ পাওয়া গেল না। বর্ষা বরণের অনুষ্ঠানে স্কুলের ছেলে মেয়েদের গাওয়া একটা রবীন্দ্রনাথের গান মনে পড়ে যাচ্ছিল খুব। শাওন ও গগনে ঘোর ও ঘন ঘটা, নিশীত যামিনী রে। বর্ষার আগমন কামনা করে শেষ করছি। চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি থেকে। প্রিয় পত্রালী, শিকড় থেকে উপড়ে পড়া ক্ষতবিক্ষত গাছটাও বোঝে বর্ষা এলো বুঝি। হাসপাতালের ফিমেল ওয়ার্ডের বেডে আধা শুয়ে জানালার ফাঁক দিয়ে এক মনে গাছটাকে দেখছে মেয়েটা। সিস্টার এসে এইমাত্র হাতল ঘুরিয়ে বেডটাকে উঠিয়ে দিয়ে গেছে। রাত 8টার দিকে ডাক্তারবাবু রাউন্ডে আসেন। এই 7 দিনে সব মুখস্থ, নাম তার মতো। বৃষ্টি এক নাগাড়ে পড়েই চলেছে। 5 দিন পর ফোনটা আজ হাতে পেয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। চার্জ দেখাচ্ছে মাত্র 21%। কই, কেউ তো তার জন্য উতলা হয়নি। একটা মেসেজও কেউ করেনি, স্কুলের বন্ধুদের গ্রুপ ছাড়া। এটাই বোধহয় বাস্তব। কেউ মনে রাখে না, কেউ কথা রাখে না। আজ 5 দিন পর সবুজ আলোটা জ্বলছে, অথচ কই, কেউ তো খোঁজ করছে না। না, এসব ভাবতে নেই, মন খারাপের কথাগুলো কাউকে বলতে নেই। সিস্টারের কাছে একটা কাগজ আর কলম চেয়ে নিল মেয়েটা। গত সপ্তাহের সাহিত্য বাসরে চিঠিটা লেখা হয়নি। শরীরটা যে এখনো বেশ দুর্বল, তবু পট্টালির আসরে ঠিক সময়ে চিঠিটা না পৌঁছালে কেমন যেন লাগে। এই 3 বছরে একটা আত্মিক টান জমে গেছে। কলমের পেছনের দিকটা ঠোঁটের কাছে লাগিয়ে কি লিখবে ভাবতে থাকে মেয়েটা, আর মনে মনে গুনগুনিয়ে যায়, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। লিখেছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। দিদি, সত্যি আপনাদের চিঠিটা কি আবেশে লিখেছেন আমি জানি না, তবু এই ভালোবাসা যেন হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থাও পত্রালে চিঠি লেখা, এটা হয়তো বাস্তব। তাই এই ভালোবাসাই হয়তো পত্রালিকে বাঁচিয়ে রেখেছে। ভালো থাকুন, এরকমই চিঠি লিখুন আমাদের কাছে।
এবারের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভেতর পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী, এবারের বিষয়ে আমার অনেক কথা মনে এলো। শ্রাবণ মাস, ঘন মেঘে আকাশ ছেয়ে আছে, বিদ্যুৎ আকাশে চমকায়, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো নয়, যেন টুপটাপ করে মুক্ত ছড়ে পড়ছে। বাবার বকুনি সত্ত্বেও বৃষ্টির জলে ভিজতে ভিজতে যেন মাতোয়ারা হয়ে গেছি। শ্রাবণের রাত মনসা পুজো হয় গ্রামে। মনসা পুজো দেখতে বাইরে এসেছি। কামিনিকিয়া ও কেতকীর গন্ধ বাতাসকে সুগন্ধি করে তুলেছে। মন আনমনা, বৃষ্টির জল যে এত গভীর করে মনকে দূরে টেনে নিয়ে যায়, একবার না ভিজলে বুঝতে পারা যায় না। দূরে পাহাড়ি টিলার উপরে বৃষ্টি ঝরছে, আর বিদ্যুতের আলোতে দেখা গেল নাম না জানা পাখি ডেকেই চলেছে। কই চাতক পাখি আর জল চাইছে না, তবে বাবুই পাখি তার সুনিপুণ বুনন ও সুচিন্তন নির্দেশিত পথে বাসা তৈরির জন্য বাচ্চা সহ বেশ ভালোই আছে। এ বর্ষাতে খাবারের অভাব নেই। চারিদিকে পতঙ্গ, শাওন রাতে জলের শব্দ, আর পাড়ার ছেলেদের কই ও চ্যাং মাছ ধরার প্রচেষ্টা বেশ আনন্দ দেয়। একবার ঘূর্ণির মধ্যে মাছের পরিবর্তে মেটেলি সাপ পড়েছিল। আমার ভয় লেগেছিল, কিন্তু দাদা রনি মেটেলি সাপকে গলায় মালা করে পরে বেশ আনন্দ করেছিল। শ্রাবণ মাস সৃষ্টির মাস, নবীন প্রাণীর সঞ্চার হয়, কিন্তু বিগত শ্রাবণে আমার পূজনীয় বাবা হঠাৎ করে বৃষ্টির মতো ঝরে পড়ল। তিনি আর ফিরে আসেননি। হয়তো নতুন প্রাণের স্পন্দন ফোটানোর জন্য ওর প্রয়াস অব্যাহত আছে। তাই শ্রাবণ মাস আমার হারানোর মাস। হারানোর সময় তোমাকে পেয়ে কিছুটা ভালো আছি। ভালো থাকুন সকলে। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, বাজার ভেতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরিপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, সন্ধ্যা থেকেই শুরু হয়েছে একটানা রিমঝিম রিমঝিম বরিশন। কখনো টুপটাপ টুপটাপ। এমনও বাদল রাতেই তো চিঠি লিখতে ইচ্ছে করে। তোমাদের ওখানেও কি বৃষ্টি? আচ্ছা, তোমার ব্যালকনির গ্রিল জড়িয়ে যে মাধবীলতা দোল খেত, লতায় লতায় ফুলেরা অকারণে খিলখিলিয়ে হেসে উঠত, এখনো কি তেমনই হাসে ওরা? বৃষ্টির ছোঁয়া পেলে তোমার মনেরও রং খুলতো, পেঁয়াজ খোসার মতো পরতে পরতে কত রং। সেই রং খেলা করত বুলবুলি পাখির মতো তোমার গ্রীবায়, মিনাকারি আঙুলে। চুলগুলো ভিজে হাওয়ায় বেসামাল হতো। আমি অবাক হয়ে তোমার দিকে চেয়ে থাকতাম। তুমি হেসে উঠে বলতে, কি দেখছো অমন করে? আমার গা শিরশির করে না? আমি কি বলতাম, মনে আছে তোমার? এখন সে কথা থাক, যে জন্য চিঠি লিখতে বসা। আমার বাড়ির সামনের কদম গাছটায় অনেক কদম ফুল ফুটেছে। তোমার মনে পড়ে? এই কদম ফুল দিয়েই তোমাকে বরণ করেছিলাম। তুমি কদম ফুল খুব ভালোবাসতে। তুমিও তো রাধিকা, আমার রাই। সেদিন রাতে তুমি শুনিয়েছিলে, শাওন ও রাতে যদি। তুমি কিন্তু খুব সুন্দর গাইতে গানটা। রাগরাগিনীও যেন ঠোঁট চেনে, যেমন ভ্রমর চেনে ফুল, তাই তো উড়ে উড়ে সেখানেই ভর করে। সে যাক, তোমাকে একটা কথা বলা হয়নি। ওই যে আমাদের পাড়ার গোপা কারণে অকারণে এসে গায়ে ঢলে পড়তো, মনে পড়ছে? পাড়ার নদীর বাঁধটা নাকি ভেঙে গিয়েছিল। মেয়েদের নিয়ে গিয়েছিল বাঁধ মেরামতির কাজে। না হলে অনেক ফসল যে ভেসে যেত। তারপর ফসল বাঁচলেও হরকা বান এসে ওকেই ভাসিয়ে নিয়ে যায়। তাই মনটা শাওন ও মেঘের মতোই ভারী হয়ে আছে। তুমি পারলে একবার এসে দেখে যেও। ওর মেয়েটা বেশ দেখতে হয়েছে। ভাবছি আমার কাছেই এনে রাখবো। তুমি কি বলো? পরের ডাকে উত্তর দিও। চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরিপাড়া, মুর্শিদাবাদ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন পার্বতী মিত্র, 48 নম্বর
গলাহাট রোড, ত্রিপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। পরম প্রিয় পত্রালী, প্রথমেই জানাই তোমার এবারের নির্বাচিত বিষয় আমাকে অতীতের এক শ্রাবণের বর্ষণ মুখর সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে গেল। এইভাবে স্মৃতি রোমন্থনের সুযোগ করে দেওয়ার জন্য এক আকাশ শুভেচ্ছা তোমার প্রাপ্য। একদিন অফিস থেকে ফেরার পথে প্রবল ঝড় বৃষ্টি। বাস থেকে নেমেই ছুটে একটা মিষ্টির দোকানে ঢুকে পড়ি। সেখান থেকে বেরিয়ে আসার সময় কিছু চপ, সিঙ্গারা, বেগুনি, ছোলা কিনে একটা রিকশায় উঠে পড়ি। কিছুটা যাবার পর দেখলাম এক মহিলা হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছে। ছাতার শিকও ছেঁড়া, প্রায় ভিজে সপসপে। পাশ দিয়ে যাবার সময় মনে হলো চেনা। ডাকলাম, কাকি, কি হয়েছে? আর বলিস না মা, রাক্ষসী ঝড় আমার ঘরের। ও, বুঝতে পেরেছি। তা তুমি চললে কোথায়? পার্টি অফিসে, দেখি কোনো ত্রিপল পাই কিনা। উঠে এসো, আমিও তোমার সঙ্গে যাব। পার্টি অফিসের কাছাকাছি আসতেই কাকি লাফ দিয়ে নেমে একেবারে সোজা পার্টি অফিসের ভেতর। শুনতে পেলাম কিছু সমস্যা হয়েছে। অফিসে ঢুকে জানতে চাইলাম ব্যাপারটা। ওরা জানালো, লিস্টে যাদের নাম ছিল তাদের দেওয়া হয়ে গিয়েছে, আর নেই। পাশে একটি কম বয়সী ছেলে বলল, বাচ্চুদা, ক্লাবে কটা রাখা আছে, ওখান থেকে একটা কালো ত্রিপল ওরা রিকশায় তুলে দিল। আমিও সন্তুষ্ট হয়ে ওদের হাতে চপ সিঙ্গারার প্যাকেটটা তুলে দিলাম। মনের মধ্যে এক বুক আনন্দ নিয়ে সেদিন ফিরেছিলাম। হার্দিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন পার্বতী মিত্র। 48 নম্বর গলাহাট রোড, ত্রিপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। বোধ হয় এটা গোলাহাট রোড হবে, কিন্তু আমি পড়ছি গলাহাট রোড। পত্রবন্ধু লিখেছেন এমনটাই। যদি ভুল হয় মার্জনা করবেন। এবারের চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক 742304 থেকে। প্রিয় পত্রালী, বিষয়টি লিখতে বসলাম। শ্রাবণ রাতে দেখি কোথায় যেন খেলা হচ্ছে জলবিভ্রমের। মেঘদলের নিরাশার ক্লান্তি ধেয়ে আসছে ধরণীতে। মুমূর্ষু আত্মবিশ্বাস আর এক ঝাঁক স্বপ্নের দল তখনও নির্লিপ্ততায় মগ্ন। চোখের সমস্ত নিদ্রা তুলে রেখে এলাম আমার ডায়েরির নীল পাতায়। এখানে মধ্যরাত্রির ক্লান্তিকালীন বিষাদেরা ভিজে চলেছে অবিরাম বর্ষণে। শ্রাবণের রাতগুলোতে অভিমানগুলো নুপুরের ছন্দের মতো মাথায় বাজতে থাকে। তারপর যখন শ্রাবণের কান্না থেমে এলো, সেই সংক্রান্ত ভাবনার দল এসে অন্ধ উৎপাত শুরু করলো। খানিক আগেই ডুবেছিলাম রিনিঝিনি ছন্দে। মাঝরাতের ক্লান্তির সাথে ডায়েরির পাতাগুলো পাতা উল্টে দেখলাম এমনই এক বৃষ্টি রাতে তুই আমি, জীবনানন্দের কবিতার কটা লাইন, আর কোনো বৃষ্টিমগ্ন ল্যাম্পপোস্ট। সেখানটায় নীল বাতি ছিল। জোছনার নীলের পূর্ণতা এনে দিতে রসিকজন হ্যালোজেনে তিল ভরে রেখেছিল। এই হঠাৎ বৃষ্টি তোকে আরো বেশি মায়াবী করে ফেলেছে। ভাবছিলাম তোকে নিয়ে একটা কবিতা লিখব, শব্দগুলো কিনে নিয়ে আসবো পদ্ম পাতার ভাঁজ থেকে। তোর প্রেমে পড়ার ভয়ে তোর কাছ থেকে যে পালিয়ে বেড়াই, সেটাকে কখনোই বুঝিস না। এই সন্ধ্যা রাতে আমি বোধহয় তোর প্রেমে পড়তে যাচ্ছি। খানিক আগে কফি হাউসে গরম কফিতে জিভ পোড়ালাম, আর তুই হেসে হেসে আমাকে মেরে ফেলতে গেছিলি। বুঝিসনি প্রেমে পড়ছি। জল খেলায় মেতে ওঠা শ্রাবণের রাতে আমি তোকে বলে দেব, দোস্ত, আমি তোকে ভালোবেসে ফেলেছি। বৃষ্টি থামার আগেই, এ পথে কোনো যানবাহন আসার আগেই তোকে বলে দেব। বৃষ্টি রাতে নীলাভ আলোতে তোকে পরীর মতো লাগছিল। তোর চিবুক গড়িয়ে পড়া জলের ফোঁটা আমি ধরে ফেললাম। কাজল রেখাগুলো লজ্জাবতী হয়ে তোর চোখ দুটো ভয়ানক সুন্দর করে উঠতে লাগলো। তারপর তুই তাকালি আর আমার হাতটা ধরেই বলে ফেললি, পালিয়ে বেড়াস কেন আমায় ছেড়ে এই শাওন রাতে?
চিঠি পাঠিয়েছিলেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন, সূচক ৭১৩২০২ থেকে। প্রিয় শাওন ও সখী পত্রালি, অপূর্ব অপূর্ব লেগেছে আমার এই কয়টি শব্দচয়ন। প্রিয় শাওন ও সখী পত্রালি, সন্ধ্যা নেমেছে শাওন ও রাতে, বৃষ্টি ধারায় স্নান সারছে সন্ধ্যামণি। টুপটাপ হিরেকুচি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে বকুলের গা। বনে বনে লেগেছে সবুজের শিহরণ, জলের আলপনায় ভরে উঠেছে চাষির উঠোন। মাঠে মাঠে লেগেছে বর্ষার পরশ, মনের ভিতর চলছে গুণ্ঠন খোলার গুনগুন শব্দ। সেদিনও ছিল বর্ষা ভেজা শাওন রাত। স্মৃতির মণিকোঠায় ভেসে উঠেছে ঝুপড়ির ফাটা চাল। ভাঙা চালের ফাঁক দিয়ে অঝোর ঝাড়ায় শ্রাবণ ঝরছে, আর এক চিলতে বিদ্যুতের ঝলকানি কুঁড়ে ঘরকে করছে আলোকিত। ছোট্ট মেয়ে বকুল প্রাণের দায়ে আশ্রয় নিয়েছে ওই কুঁড়ে ঘরে। অভাবী বাড়িতে রুগ্ন বাবা, বাবার ওষুধ নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমেছে মাঠে। পাল্লা দিয়ে বাড়ছে শ্রাবণ মেঘের আনাগোনা। দেখতে দেখতে ভিজে একসা বকুল ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওই কুঁড়ে ঘরে বিদ্যুতের আলোয় দেখতে পায় এক দেবদূত তার সামনে। তাকে সান্ত্বনা দিয়ে বলছে, ভয় পেও না, আমি মানুষ, তোমার মতোই বাঁচতে আশ্রয় নিয়েছি এখানে। কড়কড় আওয়াজের গভীর নিনাদ বকুলের হৃৎপিণ্ডটা খুলে নিতে চাইছে যেন। ওই দেবদূত নিজের বুকে আশ্রয় দেয় বকুলকে, সস্নেহে মাথায় হাত বুলোতে থাকে। টিপটিপ বৃষ্টির মাঝেই বকুলকে বাড়ির দরজায় পৌঁছে দেয়। তারপর কত শাওন রাত এসেছে গেছে, বকুল কোথাও খুঁজে পায়নি তার সেই দেবদূতকে। আজও পরন্ত বেলায় বকুল খুঁজে বেড়ায় তাকে। একরাশ শাওন শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর ২, পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন, সূচক ৭১৩২০২ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি, সূচক ৭১২২০১ থেকে। কাকু লিখছেন, প্রিয় পত্রালি, শ্রাবণের আর এক নাম শাওন, তাই কবি নজরুলের লেখনীতে প্রকাশ পায়, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে বর্ষার আষাঢ়ের সহদর শ্রাবণ, গুড়ি গুড়ি থেকে ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারায় প্রকৃতি সিক্ত হয়। বর্ষার সঙ্গী হিসেবে সাথী হয় ঝোড়ো হাওয়া, সেটা তাড়িয়ে উপভোগ করে কদম, কেয়া, যুথিকা, পুষ্পরাজি। ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী শ্রাবণ বন্দনায় লিখেছেন, সখী, নব শ্রাবণ মাস জলদ ঘন ঘটা, দিবসে সাজ ছটা, ঝুপঝুপ ঝরিছে আকাশ। শ্রাবণ মাসে চাষি ভাইরা মাঠে আমন ধান রোপণ করেন ও পাটে ঝাঁক দেন। খনার বচনে এর সমর্থন রয়েছে। শ্রাবণের পুরো, ভাদ্রের 12, ধান্য রোপণ যত পারো। এক শাওন রাতে গ্রামের চাষি বেনিমাধব দাদা ঠিক করেন, রাতে ধান চারা খেতে রেখে এলে পরের দিন সকাল থেকে লাগলে ধান চারা রোপণের কাজটা তরতরিয়ে এগিয়ে যাবে। শ্রাবণের গুঁড়ি গুঁড়ি ধারায় চারা গাছগুলো আলে রাখতেই এক আলকে উঠে দেয় ছবল। বেনিমাধব দাদা বোঝে তাকে কালে কেটেছে। মাথার গামছাটা পায়ে বাঁধন দিয়ে ছোটে বাড়ির দিকে টলমল অবস্থায়। দেহের শক্তি ক্রমশই কমছে, চোখে ঘুম নেমে আসছে। সব শক্তি উজাড় করে এক সময় ঘরে পৌঁছে বউকে জানায় তাকে কালে কেটেছে, বলেই শুয়ে পড়ে মাটিতে। ঘর ভর্তি লোকে জল পড়া, পীর বাবার ওষুধ, ওঝা ডাকার পরামর্শ দিলেও দৃঢ় মনা বাসন্তী ভ্যান রিক্সা ডেকে দ্রুত পাড়ি দেয় গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে। জমে মানুষের লড়াই চলে। এরপরে উন্নত চিকিৎসাশাস্ত্র
শেষমেশ তিনি জয়ী হন। 7 দিন পর সুস্থ হয়ে ফিরে আসেন বেণীমাধব দাদা। কবি জীবনানন্দ দাশ শাওনের বর্ষাকে বিরহ রোদন রূপে বর্ণনা করে লিখেছিলেন, বাংলা শ্রাবণের বিস্মিত আকাশ চেয়ে রবে, ভিজে পেঁচা শ্রান্ত স্নিগ্ধ চোখ মিলে কদমের বনে, শোনাবে লক্ষ্মীর গল্প, ভাসানের গান, শোনাবে নির্জনে। তবে এখানে বেণীমাধব দাদাও বাসন্তীর জীবনে শ্রাবণ রাত মিলনের পথ প্রশস্ত করে দিয়েছিল। লিখছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি, সূচক 712201 থেকে। তবে বন্ধুরা, বর্তমানে ডাক্তাররা কিন্তু সাপে কামড়ালে বাঁধন দিতে পালন করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ডাক্তার প্রদীপ কুমার দাস কাকুই আপনাদের বলতে পারবেন। যদি কারোর এ বিষয়ে, সাপে কাটা বিষয়ে কোনো বিস্তারিত তথ্য বা কোনো বিস্তারিত কথা জানার থাকে, আপনারা অবশ্যই কাকুকে ফোন করে জেনে নেবেন। কাকু, ভালো লাগলো আপনার এই চিঠিটি। চিঠি পাঠিয়েছেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা শ্রীরামপুর হুগলি, সূচক 712204 থেকে। বাদলধারা পত্রালি। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দেখে মনে হচ্ছিল বুকে তার নিদারুণ ব্যথা। মাঝে মাঝে গুমড়ে গুমড়ে উঠছিল চাপা কান্নায়। বিকেল গড়াতেই শুরু হলো রিমঝিম রিমঝিম শ্রাবণধারা। আমার মধ্যেও তখন বিষাদের রং। মন কারে যেন চায় রিমঝিম রিমঝিম শ্রাবণধারায়। সন্ধে গাঢ় হচ্ছে, বাড়ছে বৃষ্টির বেগ। গলির ল্যাম্পপোস্টের আলোটাও আজ যেন মন মরা। মন কেমনটা আরো ভারী হয়ে পর্বতের মতো চেপে বসলো আমার বুকে। বাইরে অঝোর ধারা, আবছা চরাচর। শ্রাবণের গগনের গায়ে বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে। পায়ে পায়ে আনমনে গিয়ে দাঁড়ালাম সারসি জানালার ধারে। রাস্তায় হাঁটু জল, কণ্ঠে সুর জাগছে। সঘন কখনো রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অন্ধ বিভাবরী সঙ্গ পরশর হারা। তখনও ঘরে ফেরেনি সে। নিশিদিন বসে থাকে যার আসে, দু চোখে দুশ্চিন্তার মেঘখনায়। ধীর পায়ে দেওয়ালে টাঙানো রবির কাছে এগিয়ে যাই। আকুল পরাণ আশ্রয় চায়, আমারে কেন কাঁদালে তুমি নাথ। বলতে বলতে দরজায় কলিং বেল। হাপুস ভিজে ঘরে ফিরল আমার আকুল পরাণের চাওয়া। এতক্ষণে জমে ওঠা রাগ অভিমান এক নিমেষে জল। হম্বিতম্বি করার পরিবর্তে মায়া জাগলো কখনে। বৃষ্টির রেণিঝেনি ধ্বনির মতো বেজে উঠলাম। ইস, একেবারে ভিজে গেছো তো। তোয়ালেটা হাতে দিয়ে ছুটলাম গরম কফি বানাতে। শাওন সে রাত বিফলে কি যায় বলো। ভেসে গেলাম রাতের সোহাগে। সারা রাত ধারা স্নান সেরে গাছেরা যেমন নতুন প্রাণ পায়, আমিও ঝলমলিয়ে উঠলাম নতুন ভোরের আলোয়। থই থই শাওনে শান্ত হলো পৃথিবী, আমার পৃথিবী। এমনও দিনে তোমায় বলা যায়, বলেই বললাম, বন্ধু ভালো থেকো। চিঠি পাঠিয়েছিলেন তিস্তা বেজ, 123/2 জিটি রোড, যাত্রা শ্রীরামপুর হুগলি, 712204 থেকে। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 146তম পর্ব। পত্রকারেরা কলম ধরেছেন শাওন রাতে যদি এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন ফুলকুমার বেরা, আছেন ঝর্ণা পিসি, ঝর্ণা দত্ত, মিনতি চট্টোপাধ্যায়, নাসিমা বেগম দিদি, পার্বতী মিত্র, মীনাক্ষী দাস, বীরেন্দ্রনাথ সাহু, খুঁকু ভুইয়া, তুহিন চক্রবর্তী, সেনগুপ্ত, দীপা বাগচি, স্বপন কুমার কুণ্ডু, কাজল ভাদুরী, বীরেন্দ্রনাথ সাহু, আশিস চক্রবর্তী, স্বপন কুমার পণ্ডা, প্রবীর কুমার মুখার্জি, মধুছন্দা রায়, বীরেন্দ্রনাথ সাহু। লিখছেন দিলীপ চন্দ্রবাবুর চিঠিটি খুবই উন্নত মানের। শুভেচ্ছা রইল দিলীপবাবু।
সজল কর্মকার শুনছেন অনুষ্ঠান। আছেন অরূপ সরকার, কবিতা রায় দাশগুপ্ত। ঝর্ণা পিসি লিখছেন মানবিকতার খাতিরে অবশ্যই যাওয়া উচিত, বিশেষত গোবিন্দভোগ চালের খিচুড়ি তো দেবভোগ্য জিনিস। আমি কিন্তু যাচ্ছি। কি মীনাক্ষীদি, তুমি কি বলছো? কানন কুমার মুখোপাধ্যায় শুনছেন অনুষ্ঠান। শুনছেন আশিস চক্রবর্তী, ফিরোজা বেগম, গৌতম চট্টোপাধ্যায়, আরেকজন কচুরি কাকু। যে খাওয়া দাওয়ার খুব তোড়জোড় হচ্ছে বর্ষার রাত্রে। অরূপ সরকার শুনছেন, লিখছেন খুব সুন্দর প্রতিটি পত্রই, পত্রপাঠও অসাধারণ। মীনাক্ষী দাস দিদি, হ্যাঁ এবার কিন্তু লিখেছে আইএমএ ভবনে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করো, দায়িত্ব তোমার, বাকিটা আমার। আইএমএ ভবনে বছরে একবার মিলি দিদি, তোমার বাড়িতে অসুবিধে কি? হ্যাঁ, তুমি বাড়িতেই বরঞ্চ আমাদের ডাকো, বাড়িতে ডেকে একদিন খিচুড়ি খাওয়াও। আইএমএ ভবনে বরঞ্চ আমাদের ভুরি ভোজ সেই ফেব্রুয়ারিতে তো হবেই। বিশ্বনাথ বন্ধু শুনছেন অনুষ্ঠান। আছেন কাশীনাথ মণ্ডল। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন সবার চিঠিগুলোই খুব বড় সুন্দর, পত্রপাঠকদের আন্তরিক পত্রপাঠে আপ্লুত। শিবনাথ মণ্ডল লিখছেন চঞ্চলদা, মানিক কুমার হাজরা মহাশয়ের লিঙ্কটা বন্ধ হয়ে গেছে, লিঙ্কটা পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি লিঙ্কটা তাকে শেয়ার করে দিন। আশিস চক্রবর্তী লিখছেন কি সুন্দর শব্দচয়ন, চিঠি যেন কাব্য। চঞ্চল চৌধুরীর অনেক অনেক ধন্যবাদ দাদা। বিশ্বনাথ বন্ধু লিখছেন সত্যব্রতদা এবং চঞ্চলের চিঠি খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অনেক শ্রদ্ধা কাকু। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন বাহ বেশ চমৎকার লিখেছ চঞ্চল, শুভেচ্ছা রইল, অনেক কৃতজ্ঞতা কাকু। অরূপ সরকার লিখছেন অসাধারণ একটা পত্রপাঠ শুনলাম। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন চঞ্চল খুব সুন্দর লিখলে তুমি, খুব ভালো লেগেছে, ভালো থেকো সবসময়, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল দিদি তুহিন, দিদি তুমিও ভালো থেকো। স্বপন কুমার কুণ্ডু লিখছেন বরাবরের মতোই ভালো চঞ্চলবাবুর চিঠি, আচ্ছা খুব খুশি হলাম। স্বপনবাবুর পত্রটিও চমৎকার, লিখছেন অরূপ সরকার। স্বপন কুণ্ডুবাবুর চিঠিটিও অনবদ্য, শুভেচ্ছা রইল একরাশ, লিখছেন বীরেন্দ্রনাথ সাহু। বীরেন্দ্রনাথ মাইতি আজকে একটু দেরিতেই এসেছেন কাকু। তপন কুমার দলুই শুনছেন অনুষ্ঠান। বিশ্বনাথ বন্ধু লিখছেন সকলের চিঠি আর উপস্থাপনা অসাধারণ। কাজল ভাদুরী লিখছেন খুব সুন্দর চিঠিগুলো, অভিনন্দন জানাই সবাইকে। স্বপন কুমার কুণ্ডু লিখছেন ধন্যবাদ অরূপবাবু, ধন্যবাদ বীরেন্দ্রনাথ বাবু, ধন্যবাদ নাম না জানা পত্রপাঠিকাকে। নাম তো বলেই দিয়েছি, ঋতুপর্ণা আর রত্না। ফিরোজা বেগম দিদি লিখছেন চঞ্চল চিঠি বেশ ভালো লাগলো। আচ্ছা, অরূপ সরকার লিখছেন এক কথায় প্রতিটি পত্রই অসাধারণ, পত্র পাঠও চমৎকার। অনেক দেরি করে তানজিলাল কাকু আজকে এসেছেন। আচ্ছা, মানিক কুমার হাজরার লিঙ্কটাই বন্ধ হয়ে গিয়েছে। শিবনাথ বাবুকে বলবো আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্কটি নিয়ে ওনাকে দিয়ে দিন। আমি এখন যেতে পারছি না, তবু চেষ্টা করে দেখছি যদি যাওয়া যায়। আচ্ছা, তাপস সাহা রয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, মিনতি চট্টোপাধ্যায়। আচ্ছা, দীপা বাগচি দিদি কিন্তু লিখছেন মীনাক্ষী বোটানিক্যাল গার্ডেনে হোক খিচুড়ি পার্টি। দিদি দিদি কিন্তু একবারে চুপ, দিদি মনে হয় ভয় পেয়ে গেছে। বোটানিক্যাল গার্ডেনে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মীনাক্ষী দি হবে নাকি? আপনারা বলুন, সবাই মিলে ধরুন মীনাক্ষী দিকে। আচ্ছা, মানিক বাবুকে আমি আরেকবার লিঙ্কটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি মানিকবাবুকে লিঙ্ক আরেকবার পাঠিয়ে দিয়েছি। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আগামীকাল রথের মেলা, কি রথ দেখা কলা বেচা হবে তো? কিন্তু আমাদের কলম থেমে থাকবে না, আমাদের কলমও কিন্তু চলে যাবে সেই রথের মেলায়। শুধু রথের মেলায় কেন, সব মেলায়। আগামী পক্ষে লাইভ পত্রালির বিষয় মেলার মজা। পত্রালির আগামী পক্ষের বিষয় মেলার মজা। আপনারা লিখবেন 200 শব্দ সংখ্যার মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালি ডাক বাক্সে। চলুন এখন চোখ রাখি গোবিন্দভোগ চালের খিচুড়ির গন্ধে মীনাক্ষীদির সঙ্গে 146তম পর্বের চিঠিতে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। বাদল সাথী পত্রালি। বাদল রাত, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, উদাসী মন চেয়ে আছে বাতায়নে। স্মৃতির মালা গেঁথে চলেছে মন, চলে গেল মন বহু বছর আগের বিশ্ববিদ্যালয় জীবনে, যখন পাশে ছিলে তুমি। বাদল ঘন বেলায় পথে আমরা দুজনে, তোমার হাতে ছাতা, টেনে নিতে আমায় তোমার ছাতার নিরাপদ আশ্রয়ে।
গলায় মৃদু শাসন। এসো, ছাতার নিচে, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে তো। আমি বলতাম, ভালোই তো, তুমি আসবে আমায় দেখতে, কি মজা হবে বলো তো। তুমি বলতে, কি ছেলে মানুষই হচ্ছে, বলেই জোর করে টেনে নিতে আমায় তোমার ছাতার নিচে। কোথায় হারালো বলো তো সেই সব মধুর দিনগুলো। আজ আমি একা বসে আছি জানলার পাশে, তোমার আমার স্মৃতিগুলো শ্রাবণ ধারা বইয়ে দিচ্ছে আমার দু চোখে। এমন হওয়ার কথা তো ছিল না, কেন হলো, কি যে হলো বুঝি না আজও। জানি আর কোনো দিন দেখা হবে না তোমার সাথে, ঠিকানা না রেখেই যে চলে গেছো তুমি। হয়তো দেখা করতে চাও না বলেই তোমার এই চলে যাওয়া। আমার কি অপরাধ ছিল জানা হলো না আজও। পুরনো ঠিকানায় খুঁজেছি অনেক, পাইনি। জানি তোমার স্মৃতি বুকে নিয়েই চলে যেতে হবে আমাকে চিরতরে। তুমি হয়তো জানো না, আমার মাথায় ছাতা ধরার পাশে দাঁড়ানোর কেউ নেই আজ। তোমার মনের কোনো কোণে আজও আছে কিনা জানি না আমি, কিন্তু তুমি আছো আজও আমার হৃদয়ে অমলিন হয়ে, আর থাকবেও। বাদল দিনের ঝড়ো ঝড়ো ধারার শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বাড়িপাড়া লেন, কলকাতা 35 থেকে। এত সুন্দর একটি চিঠি পাঠ করলাম। প্রতিবারের মতো আমরা সমৃদ্ধ হই আপনাদের চিঠি পাঠ করে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তাই আবারও একবার সমৃদ্ধ হলাম আপনাদের সকলের চিঠি পাঠ করে। আপনারা এইভাবেই পাঠাতে থাকুন আপনাদের চিঠি। আমরা চিঠির পসরা নিয়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠান পত্রারির লাইভ অনুষ্ঠান আমরা প্রতিবারের মতো আবারও আসবো আপনাদের সামনে আপনাদের চিঠির পসরা নিয়ে। ধন্যবাদ সবাইকে এত সুন্দর সুন্দর চিঠি পাঠানোর জন্য। এবারে আলপনা চট্টোপাধ্যায়ের চিঠি পড়ব। পাঠিয়েছেন 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। দিদি লিখছেন, প্রিয় পত্রালী, বৃষ্টি মানেই স্মৃতির পাহাড়, স্মৃতির জোয়ারে ভাষা। একবার আমরা প্রায় 20 জন মিলে তারাপীঠ যাচ্ছিলাম। ট্রেন লেট করার জন্য সকলেই উদ্বিগ্ন ছিলাম রাতে পৌঁছানো নিয়ে। রামপুরহাট স্টেশনের কাছাকাছি এসেছি, তখন প্রায় রাত 10টা। সকলে আলোচনা করছে জায়গাটা ভালো নয়, সামনের স্টেশনেই নেমে পড়া যাক, কাল ভোরে তারাপীঠ যাওয়া যাবে। এমন সময় প্রচন্ড বৃষ্টি, আর তার সঙ্গে দমকা হাওয়া। বৈশাখ জ্যৈষ্ঠের পচা গরমের পর আষাঢ়ের বৃষ্টির ঠান্ডা বাতাস সবাইকে গরম এবং আর্দ্র জলবায়ু থেকে একটু স্বস্তি দিয়েছিল। ট্রেনের কামরার সমস্ত জানলা বন্ধ, গেটের সামনে প্রচন্ড ভিড়। হঠাৎ একটা বিকট আওয়াজ, কামরার আলোটা কেমন দপদপ করে উঠল। এই পরিস্থিতিতে আলোর দপদপানি সব যাত্রীদের গায়ের রোম যেন মুহূর্তে খাড়া করে দিল। ট্রেন স্টেশনে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই আলো জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই সকলে হুড়মুড় করে নামতে ব্যস্ত হয়ে পড়ে। আমরাও নেমে পড়ি। বৃষ্টিতে রাস্তা জনমানব শূন্য। ভিজতে ভিজতে সকলে হোটেলের সন্ধানে ঘুরতে থাকলাম। অবশেষে একটি বাড়ির দোতলায় একটা রুম পেলাম। জামা কাপড় ভিজে একসা, তার ওপর সকলেরই খিদেতে পেট জ্বলছে। আমাদের দেখে ভদ্র মহিলা অত রাত্রে গ্যাস জেলে 20 জনের খাবার রান্না করলেন। রাত্রি 2টোর সময় গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা ওই শাওন রাতে যেন অমৃত ছিল। মহিলার আপ্যায়নে এতটুকু ত্রুটি ছিল না। 4 দেয়ালের বন্দি জীবন থেকে মুক্ত 20 জন একটা ঘরে যেন জোয়ারের জলে গা ভাসিয়েছিল। মান্নাদের কণ্ঠের গান সেদিন 20 জনের কণ্ঠে উচ্চারিত হয়েছিল।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে পাড়ি ঝরে। ভোর হতেই তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। লিখছেন আলপনা চট্টোপাধ্যায়। ২৬ মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া। সূচক ৭১১১০১ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা বিবেকানন্দ পার্ক, বিধাননগর, দুর্গাপুর ১২ থেকে। প্রিয় পত্রালী, শ্রাবণের আগমন মানে শস্যপূর্ণ বসুন্ধরা। মাঠে ঘাটে জল থই থই অবস্থা। প্রবল গ্রীষ্মের খরতাপের পর শ্রাবণের বাড়িধারা যেন পৃথিবীতে আনে প্রশান্তি। যৌবনের নবজোয়ারে যেন গরবিনী হয় ধরিত্রী মাতা। কৃষকের মুখে হাসি ফোটে, কবির কল্পনা পূর্ণতা পায় কাব্য অথবা কবিতায়। মেঘ ভাঙা বৃষ্টি স্নাত এক শাওন রাতের অপেক্ষায় আমিও যে চির অপেক্ষমান। প্রবল বর্ষণে কাক ভেজা হয়ে প্রেয়সীর আঙুলে আঙুল রেখে এগিয়ে যাব সেই পথে, যে পথে তিস্তা, তোরসা, অলকানন্দা অথবা ময়ূরাক্ষীরা সাগরের সাথে সঙ্গমের প্রত্যাশায় আপন প্রবাহে বয়ে যায়। বর্ষণ সিক্ত পথে ব্যাং ডাকে, ডাহ খুঁজে বেড়ায় প্রাণপ্রিয় ডাহুকিকে। প্রবল তেজে দুই খরিসের শঙ্খ লাগে। বিদ্যুতের চমকানি আর বজ্রের আওয়াজের বুকে মুখ লুকিয়ে প্রবল আতঙ্কে সে আমায় জড়িয়ে ধরে বারবার। ভরসার হাত মাথায় রেখে বুকে টেনে অভয় দিয়ে তাকে বলতে চাই, ভয় কি, আমি তো আছি। আগুনের সংস্পর্শে মোম খলে, কিন্তু কোনো এক বৃষ্টিমুখর শাওন রাতে আগুন যদি নিরাপদ দূরত্বে অবস্থান করে, মোমকে আগলে রাখে, উলট পুরাণ হয়, তাই না? নদীর একুল ভেঙে অকুল গড়া প্রকৃতির নিয়ম, কিন্তু কোনো এক শাওন রাতে যদি স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে নদীর দুকুলি অক্ষত থাকে, কি দারুণ ব্যাপার হয়, তাই না? কোনো এক শাওন রাতে যদি অস্থায়ী বস্তির প্লাস্টিক বেয়ে চুইয়ে পড়া জল কোনো নিষ্পাপ শৈশবের ঘুম না ভাঙায়, কি বিচিত্র ব্যাপার হয়, তাই না? কোনো এক বৃষ্টিমুখর শাওন রাতে যদি অভিসারী প্রেমিক যুগলের সঙ্গোপন ইচ্ছা একান্তে পূর্ণ পায়, তাহলে সেই শাওন রাত সকল প্রেমিক প্রেমিকার জীবনে ফিরে আসুক বারবার। ভরা থাক স্মৃতিশোধায় শাওন রাতের সেই নস্টালজিয়া। ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কানন কুমার মুখোপাধ্যায়, টেটিখোলা বিবেকানন্দ পার্ক, বিধাননগর, দুর্গাপুর ১২ থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম ও ডাক মুরুলিডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। পত্রালী, শ্রাবণী সন্ধ্যা, বৃষ্টি ভেজানো মধুলগন, ওই দূর নীলিমায় মেঘের কোলে ভাঙা চাঁদ, আধনীল চন্দ্রপ্রভা, ইলশে গুঁড়ি বৃষ্টির অবিন্যস্ত খুনসুটি ভিজে মলয়ের সাথে। অদূরে কোথাও হাসনুহানার জাফরানি বুনো সৌরভে হয় দেহ মন আবেশিত। এমনই ক্ষণে স্মৃতিরা আঁচড় কাটে মন ক্যানভাসে। স্মৃতিকে মনে রাখা যতটা সহজ, ভুলে যাওয়া ততটা সহজ নয়। তারই মাঝে কিছু কিছু স্মৃতি মনকে কাঁদিয়ে যায়, দোলা দিয়ে যায়। সেদিন এমনই এক শ্রাবণী সাঁঝে দেখেছিলাম তাকে। ব্যালকনি বেয়ে নজর গিয়েছিল ওর খোলা ড্রেসিং রুমের দিকে। চোখ তো মানে না বারণ। আয়নার সামনে সে আপন মনে শ্রাবণী শৃঙ্গারে মত্ত। তার তিল কালো কাজল নয়নে অনিমেষে নিশাঘোর প্রেম জ্যোতির বিচ্ছুরণ। ঠোঁটে পলাশ রং, অবাধ্য কিছু সোনালি চুল, তার গোলাপি গালে লুটোপুটি। তার তর্জনী অনামিকা আনমনেই দিচ্ছিল তা সরিয়ে। উফ, কি অপরূপা! শ্রাবণে শ্রাবন্তিকা, লাবণে লাবণ্যলতিকা। গোধূলি আলোটার উপর খুব রাগ হচ্ছিল, কারণ ওই গোধূলি বিনা কারণে ওর গাল গ্রীবা ছুঁয়ে দিচ্ছিল। আমি শুধু বোকার মতো দূর থেকে তাকিয়ে দেখছিলাম। মনে তখন এক উষ্ণ স্রোত বাঁধন ছাড়া। ছুঁতে চাইনি। ফুলকে ছুঁলে যে রেণু ঝরে যায়, তার চেয়ে ভালো লাগার মন্তব্যগুলো ছুঁয়ে আসুক ওকে ভালোবেসে।
হঠাৎ সে তাকিয়েছিল আমার পানে। ওই চাহনি আমায় এনে দিয়েছিল এক আলোকবর্ষ সুখানুভূতি। আমি তখন অপলক, শিহরিত, শঙ্কিত। ভালোবাসা, ভালো লাগা সহসা হয়েছিল একাকার। ওই দূরত্বেও ছিল এক অচেনা অনুভূতি। হয়তো হয়তো এভাবেই ভালো লাগার থেকে জন্ম হয় ভালোবাসার। তবে আমার জীবনে সেই প্রথম, সেই শেষ। শ্রাবণ এলেই সেই দিনের কথা আর তার কথা মনে পড়ে যায়। তাই তো তার উদ্দেশ্যে মান্নাদের সেই হৃদয় বিদারক গানটা গাইতে ইচ্ছে করে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। কলমে মানিক কুমার হাজরা, গ্রাম ডাক মুরলীডাঙ্গাল, জেলা বীরভূম থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। जो है उसमें बात वो यहाँ कहीं नहीं किसी में। वो है मेरी बस है मेरी शोर है यही गली गली में। साथ साथ वो है मेरे गम में मेरे दिल की हर खुशी में। जिंदगी में वो नहीं तो कुछ नहीं है मेरी जिंदगी में। बुझ न जाए शम्मा एतबार की इंतहा हो गई इंतजार की। आई ना कुछ खबर मेरे यार की। ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतजार की। এবারের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। রোমান্টিক ও নস্টালজিক পত্রালি। মনে পড়ে নজরুল গীতির লিরিক্স। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপ্ন সম, আঁচলে গাঁথা মালা ফেলিও পথ পরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। শাওন রাতে অবিরাম বাড়ি ঝরে, যেন আকাশ কাঁদে। আকাশের কান্নায় মন কেমন স্মৃতি মেদুর হয়ে পড়ে। আসলে মিষ্টি দিনের মিষ্টি কথা মনে পড়ে যায়। চুপ কথারা হঠাৎ জেগে ওঠে। শাওন রাতে যখন বৃষ্টি ঝরে ঝরে পড়ে, একই রকম মনের আকাশ থেকে কষ্ট, অভিমান ও অবিরাম ঝরতে থাকে। স্মৃতিসিন্ধুক হতে মণি মাণিক্য স্বতঃস্ফূর্ত বেরোতে থাকে। শাওন রাত যেন একই সঙ্গে মিলন ও বিরহের রাত। সৃষ্টি হয় বিষাদাচ্ছন্ন অজস্র বিরহ গাথা। বিরহিণী রায়রা মিলন ব্যাকুল হয়ে গান ধরে। নেদে নাহি আঁখি বাদে, আমিও একাকী তুমিও একাকী, আজই এ বাদল রাতে। কি জানো পথলি, বিরহ প্রেমের মহত্তম প্রকাশ। বিরহের অতি আরতিতে উত্তরণ করে প্রেম পূজায় পরিণত হয়। অবশ্যই প্রাক শর্ত, শাওন রাতে যদি অবিরাম বর্ষণ ঘটে। একই সঙ্গে শাওন রাত রোমান্টিকও বটে। দাদুরের মিলন পিয়াসে, ঝিল্লির উল্লাসে মন রাধা চিৎকার করে বলে ওঠে, বধূ এমন বাদলে তুমি কোথা। এ শাওন রাত একার নয়, দোহে রঞ্জিত হওয়ার রাত। নিবিড় ভাবে
দ্বৈত দ্বৈতার সম্ভোগের রাত। স্পর্শ সুখে কি শান্তি, এ রাত মাধবী রাত, এ রাতেই পূর্ণতা পায় প্রেম। শুধু তাই, শাওন রাতে যদি বৃষ্টি ঝরে, তাহলে স্মরণাঞ্জলি প্রকাশের উপযুক্ত সময়। স্বর্গীয় মহিমার অপরূপ প্রকাশ শাওনেই সম্ভব। কাম নয়, রতি নয়, পূজার নৈবেদ্যে হৃদয় উজাড় করে রাত উজাগর করার অন্য নাম শাওন রাতে যদি। শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধুরা, এত সুন্দর সুন্দর চিঠি, এত সুন্দর সুন্দর ভাষার তর্জমা শুধুমাত্র আমরা পড়ব আর হাওয়ায় ভাসিয়ে দেব, তা তো হতে পারে না। ঠিক ধরেছেন, আপনাদের লেখাগুলি নিয়ে প্রত্যেক বছরের মতন আমরা কিন্তু এবারও শুরু করেছি পত্রালি পত্র সংকলনের কাজ। আপনাদের সুন্দর সুন্দর লেখায় সমৃদ্ধ একটি দলিল। একটি লেখার জন্য 250 টাকা অনুদান এবং 2টি লেখার জন্য 350 টাকা অনুদান আপনারা আমাদের প্রদেয় অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনাদের একটি করে ছবি এবং সংক্ষিপ্ত 30 শব্দের পরিচিতি এবং কোন 2টি চিঠি আপনারা বইতে ছাপতে চান সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা জানেন পত্রালি পত্র সংকলন কী মানের হয়। পুরনো বন্ধুরা তো জানেনই কী মানের হয়, কী নির্ভুল হয়। আমরা এবার আগে ভাগেই কাজ শুরু করেছি, তার কারণ আমাদের পত্রালি পত্র সংকলনের সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা গত বছরের মতন এবছরও জুলাই মাসে, এই মাসেই আগামী মাসে উনি কিন্তু আবার বিদেশ চলে যাচ্ছেন। তাই কাজ তাড়াতাড়ি গোছানোর জন্য, নির্ভুল একটি দলিল তৈরি করার জন্য আপনারা একটু আগে ভাগে আপনাদের কাজটি সেরে রাখুন। না, শুভরাত্রি কিন্তু এখনও নয়, এখনও চিঠি আছে, এখনও চিঠি পড়ব আমরা। আপনারা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। পত্রালির আগামী পক্ষের বিষয় মেলার মজা লিখুন, পাঠিয়ে দিন পত্রালির ঠিকানায়। চলুন আবারও চোখ রাখি পরবর্তী চিঠিতে। তার আগে একটা ছোট্ট মিষ্টি গান শুনে নিই। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। কে প্রথম জাগানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনারে দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। এবারের চিঠি পাঠিয়েছেন তনুশ্রী দাশকুণ্ডু, শ্রীরামপুর বটতলা থেকে। লিখছেন, প্রিয় পত্রালি, পৃথিবীর বুকে গ্রীষ্মের দহন চিহ্নের আরাম এনেছে শ্রাবণের এই ঝিরিঝিরি ঝড়ো ঝড়ো বাড়িধারা। ঠিক যেন তৃষ্ণা জোড়া পৃথিবীর বুকে
আকাশের প্রেম নামছে, লিখছে চিঠি মোথা ঘাসে। এমনই কোনো শাওন রাতে বিরহী যক্ষ নাম লিখেছে সজল মেঘের বুকে। অথবা তীব্র ক্যালকুলাস ছকা ছেলেটারও বুকে এমন শাওন রাতের ব্যথা কি আজও বাজে? গোলাপি ওড়নায় আজও কি বৃষ্টি নামে অজানা দারুচিনি দ্বীপে? উত্তর আজও অজানা। মনে পড়ে সে দুষ্টুমি করে ডাকতো ডাক নামে। স্কুল ছুটির পর এমনই এক ভেজা দিনে বেণীবন্ধনে, আলিঙ্গনে অথবা স্নাত পাপহীন চুম্বনে সত্যি বলো পেয়েছিলে তারে? পেয়েছিলে শাওন রাতের দু ফোঁটা অশ্রু? তবে লিখে রেখো তার নামে। সাজানো সংসারে পরিপাটি ঘর ধরে নাইবা খুঁজলে তারে। অথবা কি বা এসে যায় তার তোমার দুই ফোঁটা জলে? সে যে চলে গেছে চুপিসারে, শাওন রাতে তাকে যদি মনে পড়ে, কেঁদেও পাবে না তারে বর্ষার অজস্র জলকণায়। কারণ কবরের মাটি অনুভূতিহীন। কতটা রক্ত জমলে অশ্রু ঝরে, আর রক্ত অশ্রুতে আত্মহনন? না, মিলবে না ক্যালকুলাস, ফুটবে না মন পলাশ। তবু শাওন রাতে পাপ জমেছে, বড় পাপ। লিখছেন তনুশ্রী দাশকুণ্ডু, শ্রীরামপুর বটতলা থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। হে প্রিয় পত্রালি, ঝিঝি পোকার ডাকে ঘুম আসে না, মন পড়ে রয় রিমঝিম বৃষ্টির ধারায়। কখনো তা থমকে তো কখনো আবার টিপ টিপ। দক্ষিণ কোণে আবছা চাঁদের দেখা মেলে এক একবার। মেঘ যেন ছুটছে, আমারও ইচ্ছে করছে এক ছুটে বেরিয়ে এমনও শাওন রাতে যদি একটি বার বাইরে বের হতে পারতাম। মাঝে মাঝে ঝড়ের শব্দ, তবুও জোছনায় মন ঢলে হালকা পলকা ঊষর ধূসর রাত আকুল বেগে ব্যাকুল হয়ে চাইছি তোমার কাছে। যদি তুমি থাকতে পাশে, মন আমার ময়ূরের মতো নাচে। ঊষর ধূসর শাওন রাতে তুমি নেই সাথে, বিচলিত হয় তাই মন তোমায় চাই পেতে। কতদিন কেটে যায়, রাত আসে মেঘলা মনে, তুমি শুধু নেই আজ এই শাওন রাতে। বাড়ির পাশের নালা বয়ে জল গড়িয়ে একটা হালকা শব্দ হুড় হুড় করে। কেউ একটা টর্চের আলো জ্বালিয়ে নালার পাশে ঘুরঘুর করছে। হয়তো এই শাওন রাতে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে ভালো লাগছে। ও মা, এ কি ফিসফিসিয়ে কথা বলছে কার সাথে? ভালো করে কান পাতলে শোনা যায় ফোনে চুটিয়ে প্রেম করছে। হাঁ মলো, তাই বলে এই বৃষ্টির রাতে বাইরে বেরিয়ে প্রেমের প্রলাপ? সত্যি সবার জীবন বাঁচে প্রেমের টানে। কত প্রেম কত রকমের কে জানে। কেউ সন্তান সম প্রেমে, ভাই বোনের প্রেমে, স্বামী স্ত্রীর প্রেমে। শাওন রাতের প্রেম তুমুল ঝড় ওঠার প্রেম। একজন প্রৌঢ় যৌবনের ভাটার টানে জোয়ার ছুটে আসার প্রেম। চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। বন্ধুরা শুনছিলেন পত্রালি লাইভের 146তম পর্ব। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, মেলার মজা আমি প্রথম হবই, এই শাওন রাতে এই আশাই রাখলাম। সকলের প্রিয়জন তানজিলাল সিদ্দিকী। হ্যাঁ, এবার বোধহয় শুভরাত্রি বলার সময় হয়েছে। বন্ধুরা, মেলা আগামীকাল রথের মেলা। মেলায় মজা করুন, তবে সুন্দরভাবে এবং সতর্কতার সঙ্গে। আপনারা অনেকেই আমাদের রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা শুনতে ভয় পাচ্ছেন, কিন্তু ভয় নয়। আমি বলবো, ঠিক ভুল যেটাই হোক, সত্যটা তো সত্যই হয়, বরঞ্চ সতর্ক থাকা যায়। বাজ পড়ার পর সতর্ক হওয়ার চাইতে বাজ পড়ার আগে সতর্ক হওয়া দরকার, তাই না? আজ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার রাত্রি 9টায় হাজির হচ্ছি আপনাদের বাকি কিছু চিঠি নিয়ে। শুভরাত্রি।